নমস্কার, শুরু করছি সরগরম আপনাদের সঙ্গে। আমি পাপিয়া। সিধু জ্যাঠা জিজ্ঞেস করেছিলেন, কি দেখছো ফেলু? ফেলুদা নিজের মগজাস্ত্র প্রয়োগ করে কি দেখেছিলেন আপনারা অনেকেই জানেন, কিন্তু প্রশ্নটা হলো আজ জনগণ কি দেখছে? মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে 14 ঘন্টার তল্লাশিতে 41 লক্ষ টাকা মিলেছে, আরো অনেক নথি নিয়ে গেছে। কিন্তু বিদ্যুৎ মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে প্রায় 3 ঘন্টা ধরে আয়কর তল্লাশি চালানো হয়। মৌহার ঠিক প্রায় 3 দিন ধরে মৌহার ঠিকানায় সিবিআই হানা, বন্ডে 1600 কোটি প্রাপ্তি ড্রপ বক্সে। হয়তো উন্নয়নের জন্য, সাফাই তৃণমূলে। রাজনীতিতে সংখ্যা অনেক কিছু বলে। এখন এই টাকার অঙ্ক নির্বাচনে কোনো কথা বলবে কিনা অবশ্যই সময় আমাদের নজর থাকবে। কিন্তু আজকের আলোচনা যে বিষয় নিয়ে, লোকসভা ভোটের আগে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সিগুলো। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালালো ইডি। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে আয়কর দপ্তর এবং মহুয়া মৈত্রর একাধিক ঠিকানায় সিবিআইয়ের তল্লাশি। দেখুন, তারপর আসবো আলোচনা। দুয়ারে কড়া নাড়ছে লোকসভা ভোট। ঠিক তার আগে তৃণমূলের নেতা মন্ত্রী প্রার্থীদের দুয়ারে হাজির ইডি, আইটি, সিবিআই। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে প্রায় 14 ঘন্টা তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে প্রায় 72 ঘন্টা আয়কর দফতর এবং মহুয়া মৈত্রের একাধিক ঠিকানায় তল্লাশি চালালেন আরেক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর গোয়েন্দারা। ইডি সূত্রে দাবি, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে 41 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় টানা 14 ঘন্টা ইডির ম্যারাথন তল্লাশি অভিযান, এবং সেই তল্লাশি অভিযানের পর ইডির দাবি মন্ত্রীর বাড়ি থেকে 41 লক্ষ নগদ টাকা তারা বাজেয়াপ্ত করেছে। আমরা কোঅপারেট করেছি, এর বেশি আর কিছু বলার নাই। এটা তো একটা তদন্তের বিষয়। যদি পাওয়া গিয়ে থাকে সেটা মন্ত্রী বলতে পারবেন যে ওটা কিসের টাকা। তিনি যদি তার যুক্তিগ্রাহ্য কারণ দেখিয়ে দেন, টাকা থাকা মানেই তো খারাপ হতে পারে না। এখন সেটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ কোনো একটা সূত্র মারফত কিছু বলা হলো আর সেটাকেই খারাপ ধরে নেওয়া হলো, এটা কিভাবে ধরবো? অন্যদিকে 3 দিন প্রায় 72 ঘন্টা ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশির পর তাকে এবার নথিসহ তলব করেছেন ইনকাম ট্যাক্সের অফিসাররা। এটা হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে সবাই বোঝা যাচ্ছে না রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে। কোনো মন্ত্রীর ভাইয়ের বাড়িতে যদি 5 দিন, 7 দিন, 10 দিন ধরে ইনভেস্টিগেশন হয়, সেটা কি পেল তা না জেনে মন্তব্য করা যায় না। কিন্তু একটা মন্তব্য করা যায় যে এত রেইড হচ্ছে কেন, তাহলে ক্যা ডালমে কুচ কালা হয়। এদিকে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী এবং তৃণমূলের নদিয়া উত্তর সাংগঠনিক জেলা সভানেত্রী মহুয়া মৈত্রর কলকাতার আলিপুরে এবং কৃষ্ণনগরের ঠিকানায় তল্লাশি চালালো সিবিআই। দেখুন, সিবিআই কিভাবে তদন্ত করবে, কোথায় তদন্ত করবে, কার বাড়ি গিয়ে তদন্ত করবে, কখন তদন্ত করবে, সেটা সম্পূর্ণ সিবিআই এর ব্যাপার। আমরা শুধু এটুকু জানি, মহুয়া মৈত্র যেটা করেছেন সেটা ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক। কোনো মহিলার বিরুদ্ধে, কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনের চলাকালীন তাকে কোনো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে হেনস্থা করার মতো দুর্দিন এখনো পর্যন্ত বিজেপির আসেনি। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে তরজা সপ্তমে উঠেছে। প্রকাশ সিনহা, সত্যজিৎ বৈদ্য, আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে 52 কোটি টাকা, আপনারা প্রত্যেকে জানেন, টাকার পাহাড়, এবং তার সঙ্গে 5 কেজি গয়না। আমি কৃষাণুর কাছে এখানেই আসব। নরেন্দ্র মোদী, অমিত শাহ বারবার বলেছেন এই বাংলায় যত টাকা উদ্ধার হয়েছে অন্য কোনো রাজ্যে দেখা যায়নি। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে 41 লক্ষ টাকা। এই মন্ত্রী চন্দ্রনাথ সিনহাই বলেছিলেন যে আমাদের কিছু নেতার পদস্খলন হয়েছে। এবারে নিশ্চয়ই মন্ত্রী বলতে পারবেন যে এত লক্ষ টাকা তার বাড়িতে কোথা থেকে এলো। নিশ্চয়ই উনি ইনকাম ট্যাক্স দিয়েছেন, ইনকাম ট্যাক্সে গিয়েছে, ম্যাথামেটিক্সে এমএসসি, তো তার অনেক কিছু থাকতেই পারে, কৃষিকাজের সাথে যুক্ত আছে, অঙ্কটা ভালো বোঝে। আমি আবার বলছি যে কারুর সে ইনকাম ট্যাক্স দিয়ে কি করেছে নথি টথি সেটা আইটির কাছে জমা দেওয়া আছে। এই যে কোনো তদন্ত হওয়ার আগে থেকে কথাগুলো ভাসিয়ে দেওয়া। আজকে নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেছে, যেটা শ্রমিকবাবু শেষে বললেন যে নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেছে, আমরা তো খতিয়ান চাইব কেন্দ্র সরকারের 10 বছরে কি কাজ করেছেন।
সেইটা না দেওয়ায় বিজেপির এত দুর্দিন হয়েছে। উনি দুর্দিন শব্দটা তুলে উনি আক্ষরিক অর্থে স্বীকার করে নিলেন যে বিজেপির রাজনৈতিকভাবে এতটাই দুর্দিন হয়েছে যে বিজেপিকে আবার সেই পুনরায় মিডিয়া অপটিক্স দিয়ে নির্বাচনেও যেতে হচ্ছে। আবার বলি, কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে বলবেন, তাকে যা যা প্রণালী আছে কৃষাণু বলছেন চন্দ্রনাথ সিনহা কিন্তু বলেননি যে টাকা কিছু পাওয়া যায়নি, কোনো নথি পাওয়া যায়নি, এটা কিন্তু চন্দ্রনাথ সিনহা বলেনি। আমার প্রশ্ন এখানে, তাহলে আপনি পুরোটা বলছেন, তাহলে পুরোটা কিসের বেসিসে বলছেন রাজনৈতিক প্রতিহিংসা? বক্তব্য হচ্ছে আপনি তদন্ত সাপেক্ষ তাকে কি প্রশ্ন করা হয়েছে। এই যে সিলেক্টিভ একটা কথা ভাসিয়ে দিলাম, এত কিছু সিজ হয়েছে হয়েছে, আরে প্রধানমন্ত্রী ভুলে গেছেন উত্তরপ্রদেশের বুকে বিজেপি ঘনিষ্ঠ শিল্পপতির কাছ থেকে 300 কোটি টাকা ক্যাশে বাজেয়াপ্ত হয়েছিল, সেটা লুকিয়ে যায়। আমি অবশ্যই এই নিয়ে সলিলার কাছে আসবো যে কারোর বাড়িতে এত লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা রাখা যায় কি কোনো কিছু প্রমাণপত্র ছাড়া? আমি অবশ্যই আসবো, কিন্তু তার আগে কেয়া দেখুন, চন্দ্রনাথ বাবু যেটা তৃণমূলের মুখপাত্র বললেন, উনি নাকি ম্যাথমেটিক্সে এমএসসি, ম্যাথসটা ভালো করেছিলেন। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং মাত্র 41 কোটি, একটা দেখুন পার্থবাবু অর্পিতা একটা লেভেল ফিট করে দিয়েছে, না মাফ করবেন 41 লক্ষ, একটা লেভেল ফিট করে দিয়েছে। 50, 52, 56 কোটি টাকা, টাকার পাহাড় দেখেছি, বাথরুমে টাকা, খাটের নিচে টাকা, শোয়ার ঘরের টাকা, সব জায়গায় টাকা দেখেছি। সেখানে 41 লক্ষ মনে তৃণমূলের কাছে সত্যি এটা গ্রহণযোগ্য নয়, এক। আর দ্বিতীয়ত আমার অবাক লাগছে যে এখানে তো নিয়োগ দুর্নীতির সংক্রান্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, রেড করা হয়েছে। নিয়োগ দুর্নীতিটা কাদের নজরদারিতে হচ্ছে? মাননীয় আদালতের নজরদারিতে হচ্ছে। আপনাদের সবকিছু ঘুরে ফিরে তদন্তকারী সংস্থাকে বলছেন, বলুন এখানে বিজেপি কি করে আসছে? বলার হলে আদালতকে বলুন। ও ভুলে গেছিলাম, আপনারা তো আদালত কাউকেই ছাড়েন না, আদালতকেও ছাড়েন না, মহামান্য বিচারপতিদেরও ছাড়েন না। আপনাদের ইচ্ছে মতন যদি বা আপনাদের পছন্দ মতো যদি রায়দান না হয়, তাহলে পোস্টারিং থেকে শুরু করে বিচারপতির বাইরে সেখানে ধর্ণা, আন্দোলন সব কিছুই করেন। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে এই যে তদন্তগুলো চলছে, এই যে বিভিন্ন দুর্নীতির, যে আস্তে আস্তে মাননীয় আদালত বলেছেন যে আপনারা দেরি করছেন কেন, এবার দেরি করলে বিরোধীরা বলবে বা রাজ্যের শাসক দল বলবে কেন এত দেরি হচ্ছে, আমরাও তো চাইছি তদন্তের কিনারা হোক। আবার যখন তদন্ত করবে তখন বলবে এখানে তো তৃণমূল প্রশ্ন করছে যে তদন্ত করা মানেই ইডির পৌঁছে যাওয়া মানে আয়কর হানা দেয়া মানেই এই নয় যে সমস্ত কিছু প্রমাণিত হয়ে গেল যে তারা দোষী। এটা তৃণমূলের দাবি, তৃণমূলের পক্ষ থেকে। কিন্তু আমি দেখাবো, এই প্রতিবেদন দেখাবো যে কেন ইডির স্ক্যানারে রাজ্যের আরো এক মন্ত্রী, কেন্দ্রীয় এজেন্সি দাবি করছে যে বোলপুরে ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে নগদ 41 লক্ষ টাকা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। এমনকি মন্ত্রীর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। দেখুন, বছর দেড়েক আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া ফ্ল্যাটে টাকার পাহাড়ের খোঁজ পেয়েছিল ইডি। এবার ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতেও বিপুল টাকার হদিশ মিলেছে বলে দাবি করা হচ্ছে ইডির তরফে। স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে শুক্রবার দিনভর বোলপুরে মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে দাবি সেখান থেকেই উদ্ধার হয়েছে নগদ 41 লক্ষ। বাজেয়াপ্ত করা হয়েছে মন্ত্রীর মোবাইল ফোন, মিলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় টানা 14 ঘন্টা ইডির ম্যারাথন তল্লাশি অভিযান, এবং সেই তল্লাশি অভিযানের পর ইডির দাবি মন্ত্রীর বাড়ি থেকে 41 লক্ষ নগদ টাকা তারা বাজেয়াপ্ত করেছে। ডিকশনারিতে এবার আর দুর্নীতি বা করাপশন কতটা থাকবে না, সেখানে থাকবে টিএমসি। তার মানে ধরে নিতে হবে যে টিএমসি মানে হচ্ছে দুর্নীতি। দুর্নীতি করা মানে বাংলার সাধারণ মানুষকে ঠকানো, সাধারণ মানুষের সঙ্গে বেইমানি করা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, আমরা তো চাই সেটা। গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলের বাড়ির কাছেই বোলপুরের নায়েকপাড়ায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি চন্দ্রালয়। শুক্রবার সকাল 9:45 থেকে রাত 10:30 পর্যন্ত 14.5 ঘন্টা ধরে চলে তল্লাশি। আমরা কোঅপারেট করেছি, ওনারাও অনেক সহযোগিতা করেছেন এবং যেটা প্রশ্ন করেছে আমরা উত্তর দিয়েছি, এর বেশি আর কিছু বলার নাই। ইডির টাকা উদ্ধারের দাবি নিয়ে পরে তার সঙ্গে যোগাযোগ করলেও মন্তব্য করতে চাননি মন্ত্রী। কি সাধের সব তৃণমূলের নেতারা বাড়িতে লক্ষ লক্ষ কোটি টাকা, খাটের তলায় টাকা, ফ্ল্যাটের মধ্যে টাকা, কারুর অপার সংসার, কারুর বীরভূমের বাঘ, কেউ সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, সব কটা জেলে যাবে। মনে করে যে উত্তর 24 পরগনা জ্যোতিপ্রিয় মল্লিককে তুলে দিলাম ডিস্টার্ব, বীরভূমে অনুব্রত মণ্ডল চলে গেছিল, এখন চন্দ্রনাথ সিনহাকে তুলে নিলাম ডিস্টার্ব, তার কাছে কি কাগজ আছে, কোন পারপাসে রয়েছে ইত্যাদি সবটাই তিনি বলে দেন। এটা তো আমার জানার কথা না।
ইডি সূত্রে দাবি, যুব তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষকে গ্রেফতারের আগে তার বাড়িতে যখন তল্লাশি চালানো হয় তখন উদ্ধার হয় একটি রেজিস্টার। সেই রেজিস্টারে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম মিলেছে। ইডি সূত্রে আরও দাবি, মন্ত্রীর নামের পাশেই ছিল 100 জন প্রার্থীর তালিকা। কেন্দ্রীয় এজেন্সির সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডল ও কুন্তল ঘোষের বয়ানেও মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে। তাদের জেরা করে একজন মধ্যস্থতাকারীর নামও পাওয়া যায়। সেই মধ্যস্থতাকারীর বক্তব্যেও মিলেছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। তার ভিত্তিতেই তল্লাশি চলেছে মন্ত্রীর বাড়িতে। প্রকাশ সিনহা, ভাস্কর মুখোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। যে সমস্ত চাকরি প্রার্থীরা 1000 দিন পেরিয়ে গেলেও রাস্তার ধারে বসে রয়েছেন আর স্কুলেই নিয়োগ দুর্নীতির জাল, সেটা কি ক্ষুদ্র কুটির শিল্প দপ্তর পর্যন্ত পৌঁছে গেছে? এই প্রশ্নটা কেন উঠছে? আমি এই নিয়ে শতরূপের কাছে আসবো। শতরূপ, ইডি সূত্রে দাবি করা হচ্ছে যে কুন্তল ঘোষকে তৃণমূল বহিষ্কার করেছে তারই বাড়ি থেকে উদ্ধার হওয়া রেজিস্টারে 100 জন চাকরি প্রার্থীদের নামের পাশে চন্দ্রনাথ সিনহার নাম রয়েছে। দেখো, একটা কথা বলি, চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে 41 লাখ টাকা নগদ পাওয়া গেছে। নগদটাকে নিয়ে ইডি চলে গেছেন। কেমন? হেমন্ত সোরেন হচ্ছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তার বাড়ি থেকে 36 লাখ টাকা পাওয়া গেছিলো। তাকে কিন্তু কাস্টাডিতে নিয়ে বেরোলো। আমি জাস্ট তোমাদেরকে পাশাপাশি দুটো অ্যামাউন্ট রাখলাম, 36 লাখ এবং 41 লাখ। যে 41 লাখ টাকা যার কাছ থেকে পাওয়া গেছে সে নিজের বাড়িতে, আর একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে 36 লাখ পাওয়া গেছে বলে সে এখন জেলে। আবার আমি তোমায় বলি, তুমি যেটা বুঝতে পারছো, তোমাকে দ্বিতীয় কথা বলি, অরবিন্দ কেজরিওয়াল 9 বার সমন এড়িয়েছেন। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। মলয় ঘটক 12 বার সমন এড়িয়েছে। সে কিন্তু দিব্যি চলে ফেরে বেড়াচ্ছে। সুতরাং এগুলো কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। দেখো, একটা কেয়াদি এখানে একটা কথা বললো যে যখন তদন্ত করা হবে, মানে হলেও দোষ না হলেও দোষ। আমি জিজ্ঞেস করছি, যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুণাল ঘোষদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তখন কোনো বিরোধী, মানে আমরা সিপিআইএম কি রাজ্যে বলেছিলাম, কি কংগ্রেস কি বলেছিল যে গ্রেপ্তারিটা অন্যায় হয়েছে? আমরা তো স্বাগত জানিয়েছিলাম। কিন্তু সেই জায়গা থেকে আমরা আজকে এই প্রশ্নটা করতে পারবো না যে আজকে যাদেরকে গ্রেপ্তার করা হলো 1.5 বছর পরে 2 বছর পরে তারা দিব্যি বেরিয়ে এসে ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে, কোনো বিচার শেষ হচ্ছে না, কোনো তদন্ত শেষ হচ্ছে না। এইটা কেন হচ্ছে? কোথায় গিয়ে আটকে যাচ্ছে? প্রশ্ন আমরা করতে পারি না? আজকে বিচারপতির কথা বললো, অভিজিৎ গাঙ্গুলি যখন বিচারপতি ছিলেন, আজকে তিনি বিজেপির নেতা। এই অভিজিৎ গাঙ্গুলি নিজের এজলাসে বসে সিবিআইকে এই কথা বলেছিলেন যে কার নির্দেশে আপনারা তদন্ত মাঝপথে থামিয়ে দিচ্ছেন, আমাকে জানতে হবে। তাহলে অভিজিৎ গাঙ্গুলি কথাটা এমনি। আর আমি দেখো, আমি লাস্টে একটা কথা বলছি, দেখো ঝাড়খণ্ডে কিন্তু আমরা কোনো সাধারণ মানুষকে দেখিনি বলতে যেখানে কোনো দুর্নীতি হয়েছে। ইডি একটা দুর্নীতি খুঁজে পেয়েছে, কি সিবিআইয়ের মনে হয়েছে। দিল্লিতে কিন্তু কোনো সাধারণ মানুষকে আমরা বলতে শুনিনি যে এখানে কোনো দুর্নীতি হয়েছে। কিন্তু পশ্চিমবাংলায় কিন্তু আমরা বছরের পর বছর দেখছি ছেলে মেয়েদেরকে কিন্তু চাকরির পরীক্ষায় পাশ করে চাকরি না পেয়ে দুর্নীতির অভিযোগ নিয়ে রাস্তায় বসে থাকতে, এমনকি সুইসাইড করতে। তার মানে দিল্লি বা ঝাড়খণ্ডের ক্ষেত্রে অভিযোগটা মিথ্যে হয়ে যায় না যতক্ষণ না প্রমাণিত হচ্ছে। আমি 100 বার আমি নিশ্চয়ই মিথ্যে হয়ে যায় না, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে, আমি তো তোমাদের কাছে তথ্য দিয়ে বলছি, সংখ্যা দিয়ে বলছি। 9 বার সমন এড়িয়ে যদি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী জেল হতে পারে, তাহলে মলয় ঘটক কত বড় নেতা 12 বার সমন এড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে কেউ স্পর্শ করছে না? আমি তো একটা সংখ্যা দিয়ে তোমাদেরকে বলছি। কেন একই এজেন্সির দুটো রাজ্যে দুরকম প্যারামিটার থাকছে? নিঃসন্দেহে আমি শতরূপের সঙ্গে একমত। কেন এরকম হবে? কেন 12 বার সমন এড়ানোর পরে ইডি কেন গ্রেপ্তার করা হচ্ছে না বা তাকে বাড়ি থেকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে না? এই প্রশ্ন আমারও থাকবে। আমি শতরূপের সঙ্গে একমত। তার সঙ্গে আমি এটাও বলতে চাই, শতরূপ যে কথাটা হালকা করে ভাসিয়ে দিল, দেখুন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে বীণা বিজয়ন, তাকে কিন্তু 3 বার সমন করেছে সিরিয়াস ফ্রড অফেন্ডার তার মামলায়। সেখানে আবার কংগ্রেস যদিও বলছে যে কেন ইডি সিবিআই লাগানো হচ্ছে না, সেটা পৃথক প্রশ্ন। না, বাংলা 4 বার আমি বলিনি ভাই, উনি ঝাড়খণ্ডে যাচ্ছেন, আমি তো কেরালা ঘুরতে পারবো না। আমি খালি বলবো যে 4 বার সমন এড়িয়েছেন বীণা বিজয়নও। শতরূপ তাহলে বলুক যে মলয় ঘটকের মতো তাহলে বীণা বিজয়নকে গ্রেপ্তার করা দরকার। এবং আমি জোর গলায় বলছি, কেন মলয় ঘটককে গ্রেপ্তার করা হচ্ছে, জবাব দিয়ে করুক। আর আরেকটা কথা আমি শুনতে পেয়েছি, 5 সেকেন্ড আমি শুনতে পেয়েছি, আমি জানি না সিবিআই বা ইডি এরকম তদন্তকারী সংস্থা, তারা নাকি আদালতে বলেছে আমরা গ্রেপ্তার করতে চাই এই মলয় ঘটককে, এরকম মতে তারা একটা মুশকিলটা হচ্ছে। তোমার কেরালায় যাওয়া নিয়ে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যা একটা জায়গাতেই। তুমি কথাটা 2 বার বললে, প্রথমবার বলে নাকি 3 বার সমন এড়িয়েছে, পরের বার বলে নাকি 4 বার সমন এড়িয়েছে। কবার এড়িয়েছে আমি তো টেবিলে বসে বুঝতে পারলাম না। এনিওয়ে, আমি একটা কথা বলি, এক সেকেন্ড, কেরালায় না এইটুকু বোঝা গেল তুমি মিথ্যে কথা বলছো, কিন্তু ঘটনাটা হচ্ছে 3 আর 4। ব্যক্তিগত আক্রমণে আমাদের দুর্ভাগ্য এটাই। না শতরূপ বা কেয়া, আমরা একটু বাংলায় ফিরে আসি। বারবার যখন বাংলার প্রসঙ্গ ওঠে, বাংলায় ইডি সিবিআই কতটা তৎপর বা কেন তৎপর নয়, বা বাংলায় এত চাকরি কেন চুরি হয়েছে, কেন দিনের পর দিন রাস্তায় যোগ্য চাকরি প্রার্থীরা বসে রয়েছে চাকরির দাবিতে, বারবার যখন বাংলার প্রসঙ্গ আসে, সেটা নিয়োগ দুর্নীতি হোক, সেটা গরু হোক, সেটা কয়লা পাচার হোক, যাই
যাই হোক, তখন বারবারই ভারত ভ্রমণ হয়ে না যায়। আমার তাতে কোনো আপত্তি নেই। দেখো কেরালায় যাওয়া নিয়ে আমি just- আমি কৃষ্ণ, আমি just 10 সেকেন্ড চাইছি। আমার তাতে কোনো আপত্তি ছিল না, আমি এইটুকু বললাম সতেরো কেরালায় বার আসবো তোমার কাছে, please, 5টা please, সেকেন্ড দাও, please, 5টা সেকেন্ড, যেহেতু আমার মাঝখানে থামিয়ে দেওয়া হলো। দেখো কেরালাতে আমরা তো তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যাইনি, আমরা তো তদন্তের সঙ্গে কমপ্লাই করেছি। তাতে যদি মনে করে কাউকে গ্রেপ্তার করতে হবে। আমার প্রশ্নটা একটাই ঠিক ছিল, আছে, বুঝতে পেরেছি। ঝাড়খণ্ড দিল্লির জন্য এক নিয়ম আর মলয় ঘটকের জন্য আরেক নিয়ম কেন? এর একটা উত্তর তো দিতে হবে। না না, শতরূপ হয়তো ভুলে গেছে, ঝাড়খণ্ডের যখন ও উপমা দিল, ওই ঝাড়খণ্ডের উদাহরণ লোহার দিলাম। ডাগার, তুমি তো ঝাড়খণ্ডের উদাহরণ মুখ্যমন্ত্রী দিলাম, উদাহরণ উপমা দিলে না, তো। উদাহরণ। যাই হোক, উদাহরণ দিলে তো ঝাড়খণ্ডেরই কংগ্রেসের নেতা লোহারডাগার সাহু, তার বাড়ি থেকে 250 কোটি টাকার বেশি ক্যাশে বাজেয়াপ্ত করা হয়েছিল। অধীর বাবুও ভুলে গেলেন, এখানে শতরূপও ভুলে গেল যে সেই ঝাড়খণ্ডেরও তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়। এই ক্ষেত্রে কাউকে গ্রেপ্তার করার জন্য তার বাড়িতে কত রাশি পাওয়া গেছে কিংবা সে কতগুলো সামান এড়িয়েছে, এই মাপকাঠিতে আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে কাউকে গ্রেপ্তার করা হয় না। এগুলো হলো কুযুক্তি, মানে এগুলো হলো প্রমাণ পাওয়া ডিবেটে। যায়নি। এখন বিষয়টা হলো যে কিসের তদন্ত করছেন এবং তার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে কিনা। আমরা তো বারংবার দেখেছি যে এই কেন্দ্র, এই যে তুমি নিয়োগের একেবারে কথা বললে, যখন ইডি এক মিনিট, সিবিআই নিয়োগের আয়করের কথা বললে। হানা দেয় আমি এক মিনিট। এবং সেটা যে নিয়োগের রাজ্যেই কথা হোক, বললেন। বিশেষ এই করে যে বাংলার বিশেষ- ক্ষেত্রে, তখন এ বলে আমাকে দেখ, তো বলে আমায়। আসলে উলুখাগড়ারই প্রাণ যায়। 71 ঘন্টা 50 মিনিট আর 10 মিনিট বাকিতে 72 ঘন্টা, মানে 3 দিন। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে আয়কর অভিযান শেষ হলো। সূত্রের খবর, এরপরেই তাকে তলব করা হয়েছে। 15 দিনের মধ্যে তাকে নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে আয়কর দপ্তরে। বিরোধী রাজনৈতিক দল করার কারণেই কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতা। একযোগে স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী 81 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জুই বিশ্বাস। দেখুন, বুধ পেরিয়ে বৃহস্পতি, বৃহস্পতি পেরিয়ে শুক্র, শুক্র পেরিয়ে শনি, টানা 3 দিন 71 ঘন্টা 50 মিনিট পর শনিবার ভোর 4:50 মিনিটে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে শেষ হলো আয়কর অভিযান। যারা আমরা তৃণমূল কংগ্রেস করি তাদের সবার বাড়িতে অ্যাটাক করা হচ্ছে, তাদের রাজনৈতিকভাবে আমাদের দুর্বল করে দেওয়া যায়। এইসব করে আমাদের কোনো লাভ নেই, কোনোভাবেই আমাদের দমানো যাবে না। আমার বাড়ি থেকে কোনো ক্যাশ সিজ হয়নি, কোনো অর্নামেন্ট সিজ হয়নি, কোনো পেপার সিজ হয়নি। তো তারপরে কেন হলো সেটা ওনারাই বলতে পারেন। আর এই অভিযান শেষ হতেই আয়কর দপ্তর সূত্রে দাবি 15 দিনের মধ্যে নথি সহ স্বরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে। আপনি কি মনে করেন 72 ঘন্টা ওখানে ইডি বসে ওনার সঙ্গে ওই ইকির মিকির চামচিকির খেলছিল কিংবা লুডো খেলছিল? এরকম কি ইনকাম ট্যাক্সের হাতে সময় ছিল? কি হয়েছে ভেতরে আমরা তো জানি না, কি নথি পেয়েছে, তার কাছে কি জানতে চেয়েছে সেটা জানি না। উনি বলছেন এটা রাজনৈতিক প্রতিহিংসা, আমরা বলছি এটা একটা তদন্তের প্রক্রিয়া। যদি কারোর মনে হয় প্রতিহিংসা, তার জন্য আদালতের দরজা খোলা। এ বাংলায় দুর্নীতি ছড়াছড়ি, তাই স্বাভাবিকভাবেই তৃণমূল দলের যারা উচ্চস্থানীয় নেতা নেত্রী আছে তাদের সেই পদের ব্যবহার করে তারা বাংলাকে লুট করেছে, এটা সারা বাংলার মানুষ জানে। তাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এবং কড়া ব্যবস্থা উচিত। বুধবার ভোর 5টা নাগাদ নিউ আলিপুরের শাহাপুর কলোনিতে 21/5 বঙ্কিম মুখার্জি সরণির এই ফ্ল্যাটে ঢোকেন আয়কর দফতরের আধিকারিকরা। 81 নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসে হানা দেন তারা। এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুই বিশ্বাস। আয়কর দফতর সূত্রে দাবি, 2টি রিয়েল এস্টেট কোম্পানির হিসাব সংক্রান্ত কিছু অনিয়মের তথ্য তাদের হাতে আসে। এই দুটো কোম্পানির অ্যাকাউন্ট ও নথি খতিয়ে দেখতে গিয়ে সেখান থেকে সামনে আসে স্বরূপ বিশ্বাসের নাম। টানা তল্লাশির পাশাপাশি তাদের মোবাইল ফোনের ডিটেলস, এছাড়া নানা রকমের তথ্য, এর পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, আয় ব্যয়, সম্পত্তির হিসেব সবটাই সংগ্রহ করেন আয়কর দপ্তরের আধিকারিকরা। স্বরূপ বিশ্বাস বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর জুই বিশ্বাসের স্বামী। স্বরূপ বিশ্বাস তৃণমূলের রাজ্য সম্পাদক এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি পদে রয়েছেন। লোকসভা ভোটের মুখে আবগারি মামলায় দিল্লিতে ইডির হাতে মুখ্যমন্ত্রীর গ্রেফতারি থেকে নিয়োগ দুর্নীতিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে প্রায় 14 ঘন্টা তল্লাশি। এই প্রেক্ষাপটে স্বরূপ বিশ্বাসের স্ত্রী ও 81 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জুই বিশ্বাসের দাবি, বিরোধী রাজনৈতিক দল করার কারণেই কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতা। অবশ্যই রাজনৈতিক প্রতিহিংসা। দেখুন, আজকে ইডি, সিবিআই, সেন্ট্রাল এজেন্সি, আইটি, এরা
এই সময় ভোট নির্বাচন যেখানে ডিক্লেয়ার হয়ে গেছে, এখন তো এইগুলো দিয়ে রেড করিয়ে এখন নির্বাচনের সময় আমার 2 দিন নষ্ট হয়ে গেল। টার্গেট ছাড়া কি হয়? আপনি দেখুন তো কোন বিজেপির বাড়িতে, কোন বিজেপি নেতা মন্ত্রীর বাড়িতে ইডি সিবিআই আইটি গেছে? একটা আমাকে ঘটনা দেখান যেখানে আইটি ইডি বা সিবিআই গেছেন এই লাস্ট 4-5 বছরে। কোথাও যায়নি। সুতরাং বিরোধীদের টার্গেট, 2জন মুখ্যমন্ত্রী অলরেডি তো অ্যারেস্টেড, দিল্লির মুখ্যমন্ত্রী অ্যারেস্টেড, হেমন্ত সোরেন অ্যারেস্টেড। তো আমরা বোঝাই যাচ্ছে তো বিরোধীদের ওরা এত ভয় কেন পাচ্ছে। তৃণমূলের নেতা এইটা হচ্ছে পূর্ব শর্ত বেনামি এবং বেআইনি সম্পদ বানাবার, কোনো সন্দেহতের ব্যাপারে নেই। কিন্তু আমি আবারও একই কথা বলছি যে এরা সব ছোটখাটো কোটি কোটি হাওয়াই চটি। কালীঘাটের ঠিকানা কি ওরা জানে না? নাকি শান্তিনিকেতনের ঠিকানাটা ভুলে যায়? সমস্ত টাকার সূত্র ওখানে, সমস্ত টাকার ভাগ কালীঘাটে, শান্তিনিকেতনে। আয়কর দপ্তর সূত্রে দাবি 15 দিনের মধ্যে আরো কিছু নথি জমা দিতে বলা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, সত্যজিৎ বৈদ্য ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। কখনো কোটি, কখনো লক্ষ। বাংলার মানুষ দেখেছে কিভাবে একের পর এক টাকা উদ্ধার হয়েছে। আমি এখানেই সলিলদার কাছে আসবো। সলিলদা, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা যদিও এখনো পর্যন্ত এই টাকা কোথা থেকে কিভাবে এলো, এর কি ভিত্তি একেবারে স্পষ্ট করেননি, বলেননি। আমার প্রশ্ন, এতগুলো টাকা কি বাড়িতে রাখা যায় কোনো নথিপত্র না থাকলে? দেখো, চন্দ্রনাথ সিনহা মন্ত্রী কিন্তু কমপ্লিসিটি অনেক দিন আগে ট্রান্সফার করেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে, এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতিটা তোমার মনে রাখতে হবে, এটা কিন্তু কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন চলছে, ইডি যেটা করছে। কখন ট্রান্সফার করলো? কুন্তল ঘোষের বাড়ি রেড করতে গিয়ে রেজিস্টারে ওনার নামের এগেনস্টে 100 জন ক্যান্ডিডেটের নাম লেখা ছিল, কিন্তু এরা অত্যন্ত দীর্ঘসূত্রিতার জন্য আজকে এতদিন পরে ওনার বাড়িটা রেড হলো, যার জন্য বারবার আদালতে ভৎসিত হয়েছে এরা। এবার কি, এবার এই যে কমপ্লিসিটিটা ট্রান্সফার করেছিল সেটা কিন্তু করবোরেট করলো এই 41 লক্ষ টাকা। এই 41 লক্ষ টাকার কিন্তু কোনো সদুত্তর উনি দিতে পারলেন না। সোর্স অফ প্রকিউরমেন্ট অফ এই হিউজ অ্যামাউন্ট 41 লক্ষ টাকার কোনো সদুত্তর উনি দিতে পারলেন না। পরিষ্কার উনি মানে তোমার সংবাদ মাধ্যমকে পর্যন্ত বলে উনি দিতে পারলেন না। সুতরাং ওনার যে এটা যে দুর্নীতির টাকা, মানে একটা কখন হলো এটা? কোনটা? মানে উনি কখন সদুত্তর দিতে পারলেন? উনি তো বললেন দিতে পারেননি তো। এগুলো কবে হলো? খেয়াল করুন, তুমি প্রতিবেদনটা খেয়াল করুন। বলেছে তো, উনি স্বীকার উনি বলেন উনি দিতে পারেন, উনি দিতে পারেন, আমি বলেন প্রশ্ন করতে কখন দিলেন? উনি এক্সপ্লানেশনটা দিতে পারেন না, উনি এক্সপ্লানেশন দিতে পারেন না, উনি তো এক্সপ্লানেশন দিতে পারেন না। এটা অ্যাকনলেজ করেন না, না, ইডি সূত্র থেকে আপনি জানেন ওই টাকাটা মানে কৃষক এটার উল্লেখ করেছে। আমার বলতে দাও, না না, কিষাণু বলছে কিষাণু বলছে যে ব্যাগ ভর্তি করে ইডি ওই টাকাটা ওখানে নিয়ে গিয়ে সিজ করেছে, এটাই তো বলতে চাইছো তো? আমি বলতে চাইছি এটা চন্দ্রনাথ সিনহা বলছে, কিষাণু এইটা বসে বলছে, এটা ইডি সূত্র থেকে বলা হচ্ছে। এবার শোনো, এবার তোমাকে আমি যেটা বলছি, এবার ওকে ডাকা হবে, ওকে ডাকা হবে, এবং ইন অল প্রবাবিলিটি এটা দুর্নীতির টাকা, এটা প্রসিড অফ ক্রাইম, এটা প্রসিড অফ ক্রাইম এই হিসেবেই ওকে ডাকা হবে, এবং ইন অল প্রবাবিলিটি ও কিন্তু অ্যারেস্ট হবে এই কেসে, শিক্ষক নিয়োগ দুর্নীতি কেসে যদি হতে পারে। আমি তো বলতে পারছি না হবেই বলে কথা, মানে এবার আমাকে বলতে দাও, আমাকে বলে এখন বিষয়টা হচ্ছে যে এটাই তো এবারে একটা খুব সুন্দর সিন্ডিকেট হয়েছে। প্রথমে এজলাসে বসে জাজ নিজের আইনের বহির্ভূত কিছু কমেন্টস করবে, সেই কমেন্টসের ভিত্তিতে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় মিডিয়াতে ডিবেট হবে, এবং সাথে তৃণমূল কংগ্রেসকে সবাই মিলে অ্যাটাক করবে, দোষী সাব্যস্ত করবে, এবং বেশ কিছু অরাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে সেই ভূমিকাটা পালন করবে। আবার সেই জাজ গিয়ে বিজেপির সম্পাদক হয়ে বারবার মনে করিয়ে দিতে হবে এইগুলো মন্ত্রী জেলে, কার্যত গোটা কার্যত আগের শিক্ষা দপ্তরটাই জেলে, এটা কি বারবার মনে করিয়ে দিতে হবে? বিশ্বাস করো, এই দুর্নীতির টাকার অঙ্ক যাতেই দুর্নীতির যোগ না পাওয়া যায়, ইডি সিবিআই প্রমাণ করুন, সুরঙ্গের শেষে মানুষ আলোটা দেখতে চাইছে, একদম গোটা বাংলার মানুষ চাইছে, গোটা দেশের মানুষ চাইছে দুর্নীতি মুক্ত হোক গোটা দেশ, এটা প্রত্যেকে চাই আমরা। টাকার পর টাকা, নির্বাচনী বন্ড নিয়ে অস্বস্তির মুখে এবার তৃণমূল কংগ্রেসের ড্রপ বক্স তত্ত্ব। তৃণমূল ভবনে ড্রপ বক্স থাকতো, যিনি যা দিতেন ড্রপ বক্সে জমা পড়ে যেত। নির্বাচনী বন্ড দাতার নাম
জানতোই না তৃণমূল, আজব সাফাই দিয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পাল্টা আক্রমণ শানিয়েছে বিরোধীরা, দেখুন। কারা তৃণমূলকে কত দিয়েছে তৃণমূল কংগ্রেস জানতো না। তৃণমূল ভবনে বক্স রাখা থাকতো, যারা দিতে চেয়েছেন তারা সেই ড্রপ বক্সে দিয়ে গেছে। সেখানে কিন্তু কোথাও বলা থাকতো না কোন কোম্পানি বা কে হচ্ছে দাতা। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ডের তথ্য সামনে আসায় লোকসভা ভোটের মুখে দেশজুড়ে তোলপাড় চলছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী অনুদান প্রাপ্তিতে বিজেপির পর দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী বন্ডের মাধ্যমে তারা পেয়েছে 1609 কোটি টাকা। এই তথ্য সামনে আসার পর অস্বস্তিতে পড়েছে বাংলার শাসক দল। এই পরিস্থিতিতে এবার ড্রপবক্সের প্রসঙ্গ সামনে এনে আজব সাফাই দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ড্রপ বক্স রাখা ছিল নিয়ম মেনে, আমরা সেটা খুলেছি, সেখান থেকে যা বন্ড পাওয়া গেছে নিয়ম মতো, কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে নয়, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির অ্যাকাউন্টে সেটাকে জমা দেওয়া হয়েছে, সেটা এনক্যাশ হয়েছে, যা হয়েছে নিয়ম মতো হয়েছে। হতে পারে কারো তৃণমূলের উন্নয়ন বা তৃণমূলের কাজ ভালো লেগেছে, নানা কারণ থাকতে পারে। হঠাৎ করে সবাই 1700 কোটি টাকা এসে তৃণমূলের ড্রপ বক্সে ফেলে দিয়ে চলে গেল। যারা বলছে তারা মানুষকে কি বুর্বাক ভাবে? লটারি বালা যে টাকাটা দিয়েছে লটারি কিং, সেই টাকাটা দেওয়ার পিছনে কারণটা কি? কারণ পশ্চিমবঙ্গের লটারি জুয়ার উপরে কোন রকম নিয়ন্ত্রণ নাই, এমনি এমনি দেয়নি। জাতীয় নির্বাচন কমিশনকে এসবিআই এর দেওয়া নির্বাচনী বন্ডের তথ্য অনুযায়ী স্যান্টিয়াগো মার্টিনের সংস্থা ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস তৃণমূলকে সর্বাধিক 542 কোটি টাকা চাঁদা দিয়েছে। অর্থাৎ এই লটারি সংস্থার মোট চাঁদার 40% তৃণমূলের ভান্ডারে গেছে। বাংলায় অত্যন্ত জনপ্রিয় ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেসের ডিয়ার লটারি। নির্বাচনী বন্ডের তথ্য অনুযায়ী স্যান্টিয়াগো মার্টিনের সংস্থার পর শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার গ্রুপের থেকে সবচেয়ে বেশি চাঁদা পেয়েছে তৃণমূল। সঞ্জীব গোয়েঙ্কার গ্রুপ তৃণমূলকে দিয়েছে 459 কোটি টাকা। এছাড়াও ধারিওয়াল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড 90 কোটি, কেভেন্টার 66 কোটি, এমকেজে এন্টারপ্রাইজেস 45 কোটি 9 লক্ষ, অ্যাভিস ট্রেডিং 45.5 কোটি, আইএফবি অ্যাগ্রো 42 কোটি, চেন্নাই গ্রিনউডস 40 কোটি, পিসিবিএল লিমিটেড 40 কোটি, প্রালম্ভ সিকিউরিটিস 38 কোটি 75 লক্ষ এবং ক্রিসেন্ট পাওয়ার লিমিটেড তৃণমূলকে 33 কোটি টাকা দিয়েছে। দেশে এই সিস্টেমটা বিজেপি করেছে। বিজেপি জানতো তাদেরকে কে দিচ্ছে, কারণ বিজেপির হাতে সিবিআই আর ইডি আছে। বিজেপি তাদের পাঠিয়ে একটা প্রসেসে এনে টাকাটা নিতে পেরেছে, কিন্তু তৃণমূলের হাতে কিন্তু সিবিআই ইডি ছিল না, ইনকাম ট্যাক্স ছিল না। আবগারি আর লটারি ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো অর্থনীতির ভিত্তি নেই। সরকারের রোজগার যেটা আবগারিতে আছে সেটা নয়, এটা তৃণমূলের দলের কোষাগারে ঢুকেছে 87.35 কোটি, আর এছাড়া তারপরে ঢুকে পড়েছে লটারি, যেটা পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষকে কার্যত সর্বশান্ত করেছে। এই নিয়ে বহু মানুষ জাগরণের চেষ্টা করছে, মানুষকে সচেতন করবার চেষ্টা করছে, কিন্তু এতে লটারি তৃণমূলের লটারি, এই যে ডেলি লটারি, তার থেকে তৃণমূল কংগ্রেস কি রোজগার পেয়েছে সেটা বন্ডে দেখা যাচ্ছে। সব মিলিয়ে নির্বাচনী বন্ড প্রাপ্তি নিয়ে তৃণমূলের আজব তত্ত্বে নতুন চর্চা শুরু হলো বঙ্গ রাজনীতিতে। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও বিধান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। ড্রপ বক্সে 1600 কোটি। আমি মহানন্দাদির কাছে আসবো। মহানন্দাদি, এ তো প্রণামী বাক্স নয় যে কেউ আসছে দিয়ে যাচ্ছেন। যদি মেনেও নিলাম যে এত টাকা দিয়ে গেল, একেবারও সেই দল যাচাই করে দেখবে না কিসের জন্য টাকা? সবটাই উন্নয়নের। কুণাল ঘোষ বলছেন বন্ড নিয়ে আইন এনেছে বিজেপি, আর সেই আইন আমরা মেনে নিচ্ছি। প্রশ্নটা হলো কোন আইন মেনে এই কোটি কোটি টাকা তৃণমূলের ড্রপ বক্সে এসেছে? আমরা ওই তিরুপতি মন্দিরের একটা ভান্ডারার কথা শুনেছিলাম, যেখানে নাকি অনামী ব্যক্তিরা এসে কোটি কোটি টাকা দিয়ে যায়। একটা কথা, আমি যারা শিক্ষানীতি তৈরি করেন, আমি যেহেতু শিক্ষক, সেজন্য তাদের কাছে একটা রিকোয়েস্ট আছে। ছোট ছোট বাচ্চাদের স্কুলের কারিকুলামে দয়া করে না মরাল স্টাডিজ চ্যাপ্টারটা বা মরাল স্টাডিজ সাবজেক্টটা উঠিয়ে দিন, কারণ সেখানে পড়ানো হয় সদা সত্য কথা বলবে, দুর্নীতি করা অপরাধ। আমরা কোন দিকে যাচ্ছি একটু চিন্তা করে দেখুন। আপনাদের বাড়িতেও ফিউচার জেনারেশন, ছেলে মেয়ে নাতি নাতনি আছে, তাদের সামনে মুখ দেখাবেন কি করে? আরেকটা কথা বলবো, এতক্ষণ সুন্দর ভারত ভ্রমণ হচ্ছিল, যেটা
যেটা আগে তীর্থ ভ্রমণ হতো, এখন সেটা হয়ে গেছে দুর্নীতি জাস্টিফিকেশনের ভারত ভ্রমণ। এইগুলো মানুষকে দেখানো হচ্ছে। আমরা আলোচনা করি না যে হ্যাপিনেস ইন্ডেক্সে 143টা দেশের মধ্যে ভারতবর্ষ 126-এ দাঁড়িয়েই রয়েছে, এবং যতই আচ্ছে দিনের কথা বলা হোক এটা বদলাচ্ছে না। আমরা ভুলে যাচ্ছি যে ব্রিটিশ রাজত্বের সময় থেকেও খারাপ অবস্থায় ভারতের অসাম্য, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি না। চাকরি প্রার্থীদের এতদিনের আন্দোলন, তারা রোজগারের জন্য বসে রয়েছে, আমরা আলোচনা করছি না। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আর এই যে লটারির কথা বলা হচ্ছে, আমি এখানে একটা কথা বলবো, এটা কিন্তু সম্পূর্ণভাবে অর্থনীতির ভাষায় বলা হয় আনপ্রোডাক্টিভ বিজনেস, অর্থাৎ স্পেকুলেটিভ বিজনেস, যেটা দিয়ে কিন্তু আখেরে না হয় কোনো চাকরি, না হয় কোনো প্রোডাক্টিভ কাজ, এবং একজনের বাড়ি থেকে এত টাকা উদ্ধার হতে পারে, সে রোজগার করেছে, তার সোর্সটা কেন সে বলতে পারছে না। এটাই হচ্ছে আসল কথা। কাজে সমস্ত আসল প্রবলেমগুলো থেকে আলোচনা সরিয়ে আমাদের এইগুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে, এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। আমি এখানেই কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, লটারির টাকা সর্বাধিক 542 কোটি টাকা চাঁদা, 459 কোটি, 90 কোটি। আমি বলছি এত টাকা কিসের জন্য, কে দিল? তোমরা একবারও খতিয়ে দেখবে না? মানে প্রশ্ন জাগবে না নিজেদের মনে? মানে এখানে যদি ফেলুদার কথাই বলতে হয়, একটু কাল্টিভেট করতে হচ্ছে মশাই, সেটা কি খুব ভুল হবে? না, তাহলে তো এবিপি আনন্দর উচিত ছিল 2018 সালে যখন বিজেপি সরকার এই আইনটা প্রণয়ন করে ইলেকটোরাল বন্ড করেছিল, তখন থেকে প্রতিনিয়ত এরকম প্রতিবেদন করা এবং আমাদেরকে ডেকে আলোচনা করা। তাহলে তো আমি আবার বলার সময় খুঁজে বের করবে এবিপি আনন্দ, তৎকালীন ভারত সরকার চলে যাবে কোথায় কোন বাড়ি হেলে রয়েছে সেটা খুঁজে বার করবে এবিপি আনন্দ। দুটো বাড়ির মাঝখানে 5 ফুট জায়গায় একটা বড় বহুতল কিভাবে গড়ে উঠলো, তখন সেটা খুঁজে বার করবে এবিপি আনন্দ। সমস্ত দায় এবিপি আনন্দর, তাই না? আমরা যখন এটা নিয়েছিলাম তখন কি এটা বেআইনি ছিল? আমি পরিষ্কার জিজ্ঞেস করছি, যখন আমরা এই বন্ডের সার্টিফিকেট গুলো নিয়েছিলাম, তখন ভারত সরকারের আইন প্রণীত আইনে এটা কি বেআইনি ছিল? তাহলে কোন কোন অঙ্ককে 4000 কোটি টাকা কম দেখানো হচ্ছে। অযাচিতভাবে তৃণমূলকে এখানে প্রশ্ন করা হচ্ছে না আমরা এসবিআই কে নিয়ন্ত্রণ করি। 100 বার ভারতবর্ষের আইন যা যা আমাদের অধিকার দিয়েছে সেই আইনের মতো করে আমরা সেদিন নিয়েছিলাম। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তো এটা কি কথা হলো? আইনের আওতা আমরা ইডিকে নিয়ন্ত্রণ দিদি ভাই 1 মিনিট। 2018 সালে কর্ণাটক নির্বাচনের সময় ল্যাপস হয়ে যাওয়া 10 কোটি টাকার ইলেকটোরাল বন্ড চাপ দিয়ে বিজেপি, অরুণ জেটলিরা সেই দিন এসবিআই কে চাপ দিয়ে সেই 10 কোটি টাকা ভাঙিয়ে নেয়। তো এটা নিয়ে আলোচনা যে এত টাকা, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা একটা রাজ্যে ক্ষমতায় তৃণমূল, সেখানে এত টাকা এলো কোথা থেকে এবং দিল কেন? কেউ কেন দিল? কেন কেন? প্রশ্নটা একটাই, কেন? খুব ভালো কথা তুমি বলেছো, এটা আইনত কেউ দিয়েছে। তুমি আমাকে শুধু একটা কথা বলো, কেন দিয়েছে এবং এই টাকাটা কি কাজে লাগানো হয়েছে, তুমি সেই কথাটা। 1 মিনিট। ইলেকটোরাল বন্ড বাদেও রাজনৈতিক পার্টিদের কর্পোরেট ফান্ডিং হয়, চাকরি হয়েছে, জাস্ট বলো প্রত্যেকটা রাজনৈতিক দল। আপনি দেখলেন না রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে? অনুব্রত মণ্ডল বলেছেন, আমি একটু বলতে চাই, প্রত্যেক ইলেকটোরাল বন্ড ছাড়া কর্পোরেট ফান্ড, এটা ছাড়াও কর্পোরেট ফান্ডিং হয়। সিপিএম ও কর্পোরেট ফান্ডিং না, এক পয়সা এবং একদম কর্পোরেট ফান্ডিং না। সিপিএম প্রিন্সিপাল কর্পোরেট ফান্ডিং না। কেন তোমরা হাইকোর্ট থেকে টাকা নাও? না একদম না। কেরালাতে সিপিএম প্রিন্সিপাল কর্পোরেট ফান্ডিং না। সিপিএম এর কথা বলো, আমি সিপিএম এর কাছে আসবো। কর্পোরেট হাউসের কাছ থেকে 1 টাকা নেয় না, জেনে রাখো। সিপিএম অন প্রিন্সিপাল। জানলা তুমি অনেকক্ষণ বলেছো, অনেকক্ষণ বলেছো, বরাবর সিপিএম। আমি আসবো, সতর্কের কাছে আসবো, কিন্তু তার আগে কি আমার অবাক লাগছে যে ড্রপবক্সের একটা অদ্ভুত তত্ত্ব খাড়া করলেন আজকে কুণাল ঘোষ। আমার সত্যি কথাই, মানে 51 টাকা, 251, 551 দিলেও না হয় বোঝা যেত, 1600 টাকা কেউ ড্রপবক্সে ফেলে দিল আর তৃণমূল বুঝতে পারলো না। অথচ ভারতীয় জনতা পার্টিকে যখন, যারা দেশের
কেন্দ্রে আছে, আমাদের এতগুলো একটু না রাজ্য বলতেই সরকার হচ্ছে আছে, আমি কেয়া। যদি প্রণেতা- বিজেপি এক ভারতীয় সেকেন্ড। জনতা পার্টিরও আছে, এক সেকেন্ড, মানে আমি লটারি বলছি- ব্যবসায়ীর আমি তো কাছ থেকে অস্বীকার যেমন করছি না। 542 কোটি আরে টাকা আমি গেছে অস্বীকার তৃণমূলের, করি, কি তেমন বলছি? হায়দ্রাবাদের সংস্থা থেকে 584 কোটি টাকা গেছে আরে BJP-র লটারি তহবিলে। আমি একটু ব্যবসাদারের বলি, ছেলে আমি তো বিজেপি জয়েন অস্বীকার করেছে করছি না। 2015 আমরা তো এক বলছি না সেকেন্ড, যে আমাদের বলে দিক, কোন? ড্রপ বক্স কে? ছিল, কে ফেলে দিয়ে গেছে আমরা জানি না, আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম, সেই অবস্থায় সঞ্জীব গোয়েঙ্কা ফেলে দিয়ে গেছে। বাংলার মানুষ চিন্তা করুন, আজকে কলকাতায় বসে সিএসসির কেন সর্বাধিক ট্যারিফ কেন? এই গরম আসছে, আপনাদের পাখা এসি ফ্যান চালাতে গিয়ে না বিশ্বাস উঠবে, কারণ সিএসসির যে টাকা, সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানি ম্যাক্সিমাম টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, মানে তৃণমূল কিচ্ছু জানতো না, এবার বলতে তারা ঘুমন্ত অবস্থায় ছিল। এবার কি বলতে এই পারি? ড্রপ বক্সের একটা তত্ত্বটা রাজ্য হাস্যকর। ক্ষমতায় থেকে আমার এই 1600 বক্তব্যটাই কোটি ছিল। ড্রপ বক্সে কোট আন কোট, আরো রাজ্য যদি ক্ষমতায় থাকতো তৃণমূল জানি না অঙ্কটা কোথায় পৌঁছতো। একদম। দেখো আমি একটা কথা বলি, কৃষ্ণদা যে কথাগুলো বলছে না, টাকাকে, কর্পোরেট টাকাকে বেআইনি পথে আইনি করার আইন পাশ করেছিল বিজেপি, সিপিআইএম তার বিরুদ্ধে 6 বছর ধরে লড়াই করেছে আদালতে, তৃণমূল ওই আইনের সুযোগ নিয়ে 1600 কোটি টাকা কামিয়েছে, এইটা কিন্তু হার্ড ফ্যাক্ট। এবার আমি একটা কথা বলি, পাপিয়া ওই যে বলছেন আমাদের কাছে ইডি ছিল না, সিবিআই ছিল না, ঠিক, কিন্তু মেট্রো ডেয়ারি ছিল। কেভেন্টার্সের কাছ থেকে টাকা খেয়ে পশ্চিমবাংলার মানুষের স্বার্থের পেটে লাথি মেরে মেট্রো ডেয়ারিকে দিয়ে দেওয়া হয়েছে সস্তা দামে কেভেন্টার্সের হাতে। তৃণমূল কংগ্রেসের হাতে কলকাতার ইলেকট্রিক সাপ্লায়ার সত্য কে দিয়েছে? CSC কে কে কৃষ্ণদা, দিয়েছে? আমি একবার তোমাকে ইন্টারাপ্ট করি, তুমি না, এটা তুমি প্লিজ করোনি, করো না, আমার কিন্তু পরে তুমি তুমি বলতে CSC পারবে। বলো। সিএসসি কে লাগামহীনভাবে ইলেকট্রিকের দাম বাড়ানোর অধিকার একমাত্র তৃণমূল দিয়েছে, সঞ্জীব গোয়েঙ্কাকে বঙ্গবিভূষণ তৃণমূল দিয়েছে, তার বিনিময়ে 500 কোটি টাকা তৃণমূল কংগ্রেস খেয়েছে। ডিয়ার লটারি, দেখো পাপিয়া, এর সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে গ্রামের প্রান্তিক পরিবারের মহিলারা। পুরুষেরা ওই লটারির নেশায় পড়ে, যেরকম একসময় দেশি মদের নেশায় পড়ে নিশ্চয় হয়ে যেত, চোলাই মদের নেশায় পড়ে, সেরকমভাবে লটারির নেশায় পড়ে পরিবারগুলো উজাড় হয়ে যাচ্ছে, বাড়িতে মহিলারা ডোমেস্টিক ভায়োলেন্স, মারধরের সামনে পড়ছেন, ঘরগুলো সংসারগুলো ভেসে যাচ্ছে, আর তার বিনিময়ে এরা কয়েকশো কোটি টাকা কামাচ্ছে। তারপর এরা আজকে কথা, আর কেয়াদি তোমাকেও আমি বলছি, তুমি যেরকম সিএসসির উদাহরণ দিলে ঠিক, মানুষের স্বার্থে এখানে আঘাত লেগেছে, তেমন আবার ওষুধ কোম্পানির কাছ থেকে কয়েকশো কোটি টাকা ইলেকট্রাল বন্ড নিয়ে বিষকে ওষুধের নামে অ্যাক্রিডিটেশন দেওয়ার ফলেও আমাদের কিন্তু স্বাস্থ্যে, শরীরে, জীবনে আঘাত লেগেছে, যার জন্য বিজেপি দায়ী। এটা কত বড় একটা, কত বড় একটা পাপকে তোমরা আইনি করে আমি দিলে। একটু বলতে চাই, আমি 10 সেকেন্ড নেব। আচ্ছা শৈলদা বলেন, আমি 10 সেকেন্ড নেব, 10 সেকেন্ড। দেখো, ডিয়ার লটারির কি রোজগার আছে সেটা বলো আমি। ওর যা রোজগার আছে তার 4 গুণ টাকা দিয়েছে, 1। 2 নম্বর, সঞ্জীব গোয়েঙ্কাকে যদি দেখো, 2011-র পর থেকে এক একটা মানুষের রক্ত শুষে শুষে এক একটা কোম্পানি কিনেছে। প্রথমে আইএসএল কিনলো, তারপরে আইপিএল কিনলো, আজকে সে প্রভূত সম্পত্তির মালিক। এবং এদের সঙ্গে একটা দেখো, 2 ধরনের বেনিফিট হয়েছে এই ইলেকটোরাল বন্ডে। একটা বেনিফিট হয়েছে, আমি বলছি যে এই সমস্ত রাজনৈতিক দলগুলো নিজেদের কালো টাকা সাদা করিয়েছে, ওদের দিয়ে, ওদের কাছ থেকে নিয়েছে। 100%। আর কিছু দল আছে, রমাপ্রসাদ গোয়েঙ্কা আর কিছু রাজনৈতিক দল আছে সাংসদ ছিলেন। যারা ফর আলটেরিয়ার গেন, কি কথা বলছে? আলটেরিয়ার গেন, তাদের কাছ থেকে এই টাকাটা রমাপ্রসাদ আমি একটা খালি তথ্য দিই, পাপিয়া 10 সেকেন্ড, পাপিয়া 10 সেকেন্ড। শুনে নি, কেজরিওয়ালকে গ্রেফতারির পেছনে ইডির যুক্তিকে হাতিয়ার করে সিপিএম কি বলছে, অন্যান্য বিরোধী দল কারা কি বললো, রাখবো আপনাদের সামনে। তারা কোর্টে গিয়ে বলছে যে দুর্নীতি দিল্লিতে তার কিংপিন যেহেতু মুখ্যমন্ত্রী, অতএব অরবিন্দ কেজরিওয়াল তাহলে গ্রেপ্তার। পশ্চিমবাংলায় তো ভয়াবহ দুর্নীতি, দিল্লির জন্য যা ইডি বলে পশ্চিমবাংলার জন্য তা বলছে না কেন? ভয়াবহ দুর্নীতি, তার মাথায় তার কিংপিন রাজ্যের মুখ্যমন্ত্রী, 25-75-এর ভাগ সবাই জানে। তাহলে দিল্লিতে যদি কিংপিন বলে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়, তাহলে পশ্চিমবাংলায় কিংপিন বলে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার দাবি কেন ইডি করেনি? বিজেপির প্রয়োজনে অরবিন্দ কেজরিওয়াল একরকম, কারণ তিনি বিজেপি বিরোধী, মমতা ব্যানার্জিরা আরেক রকম, কারণ তারা প্রকারান্তরে বিজেপিকে সাহায্য করে। কংগ্রেস আর সিপিএম দুটো অতৃপ্ত আত্মা, ওদের অনুযায়ী কি সমস্ত ওদের ইচ্ছা মতো হবে? অভিষেককে এত হ্যারাস করেছে, কিন্তু যদি ন্যূনতম কিছু না থাকে তো হচ্ছে না। এই কংগ্রেস, স্টেট কংগ্রেস বিজেপির দালাল, বিজেপির এজেন্ট, কেন দ্বিচারিতা? তৃণমূলের কাছে যদি কেউ আসে সিবিআই ইডি, তখন হচ্ছে আনন্দ, তখন সিবিআই ইডি ভালো।
আর যখন সর্বভারতীয় কোনো কংগ্রেস নেতার বাড়িতে সিবিআই ইডি যায় তখন সিবিআই ইডি খারাপ। তারা এই সেটিং তত্ত্ব পশ্চিমবঙ্গের মানুষের সামনে এক দশক ধরে নিয়ে এসেছিলেন। মানুষ বিষয়টি নিয়ে গভীর ভাবনা চিন্তা করেছে, বিনিদ্র রজনী যাপন করে মানুষই শেষ পর্যন্ত বিধানসভা এদের শূন্য করে দিয়েছে। পশ্চিমবঙ্গের বাইনারি সেট আছে বিজেপি এবং তৃণমূলের মাঝখানে, অন্য কেউ এখানে ঢুকতে পারবেন না। এই নির্বাচনে তৃণমূলকে হারাতে হবে এবং তার জন্য কংগ্রেস সিপিএমের যারা গ্রাসরুট লেভেলের কর্মী আছেন তারাও বিজেপিকে ভোট দেবেন। আমরা সমস্ত তৃণমূল কংগ্রেস বিরোধী কর্মীদের কাছে এটা আহ্বান জানাচ্ছি যে এই নির্বাচনটাকে তৃণমূলের বিসর্জনের ঘণ্টা বাজানোর নির্বাচন বানিয়ে দিন। আর যেটা বলছেন নরম কোনো ব্যক্তি আক্রমণের রাজনীতি বা রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি তো বিজেপির রাজনীতি নয়। ইন্ডিয়া জোটে যিনি থাকবে না তার বিরুদ্ধে ইডি যাবে না, ইন্ডিয়া জোটে থাকলে তার বিরুদ্ধে ইডি যাবে, যে ইন্ডিয়া জোটে নেই তার বিরুদ্ধে ইডি যাবে না। এটাই খুব সহজ ফর্মুলা। কেজরিওয়ালকে গ্রেপ্তার করার পিছনে যে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে সেটা আমার কাছে স্পষ্ট। যেখানে যে রাজ্যে দুর্নীতি হোক, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকুক, কেন্দ্রীয় এজেন্সি সে ইডি হোক, সিবিআই হোক, আয়কর দপ্তর হোক, একেবারে সত্যটা সামনে আনুক, পুলিশ হোক একেবারে কঠোর হাতে দমন করুক। সবার ক্ষেত্রে, সব রাজ্যের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমি এখানেই কেয়ার কথা আসবো। কেয়া প্রশ্নটা এই কারণে উঠছে, যখন ইডি আদালতে পেশ করে কেজরিওয়ালকে দাবি করে যে গোটা আবগারি দুর্নীতির কিংপিন হচ্ছে কেজরিওয়াল। ক্রোনোলজিটা একটু যদি দেখি, যেখানে আব দাবি করছে যে অরবিন্দ ফার্মার ডিরেক্টর পি শরৎচন্দ্র রেড্ডি গ্রেফতারের 5 দিন পর বিজেপির তহবিলে টাকা জমা পড়ে এবং মে মাসে জামিন চাইলেও ইডি বিরোধিতা করেনি। নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য বলছে যে একেবারে রেড্ডি অরবিন্দ ফার্মা মোট 52 কোটি টাকার বন্ড কিনেছিল। নির্বাচনী বন্ড নিয়ে যখন আলোচনা হবে এবং কেজরিওয়াল, আমি 30 সেকেন্ড সময় নেব পাপিয়া। প্রথম কথা আমি বলে রাখি যে দেখুন, আমি তো জামিন নাকচ করিনি। মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি জামিন নাকচ করেছে। মনীষ সিসোদিয়া থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়ালকে পর্যন্ত সুরক্ষা কবচ দেয়নি। কেন? তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে বলে। তা না হলে যখন কেজরিওয়াল সকালবেলায় গেলেন যে আমাকে সুরক্ষা কবচ দেওয়া হোক যাতে আমাকে জেরা বা আমাকে গ্রেপ্তার না করা হয়, এবং সেই সময় বিচারপতি জিজ্ঞাসা করেছিলেন তদন্তকারী সংস্থা ইডিকে যে আপনাদের কোন ভিত্তিতে আপনারা চাইছেন জেরা করতে বা জিজ্ঞাসাবাদ করতে। তারা সেই সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়েছিলেন। আলোচনা হয়েছে অধীরবাবু যেটা বলেছেন, দুর্নীতিতে যুক্ত থাকলে সত্যটা সামনে আসুক, প্রত্যেককে আমরা চাই, সেটা নিয়ে প্রশ্নটা এখানে মিসিং লিংকটা বোঝা যাচ্ছে না। শরৎ রেড্ডির ক্ষেত্রে মিসিং লিংকটা বোঝা যাচ্ছে না। তিনি রাজসাক্ষী হয়ে গেলেন। তিনি যেই বন্ডে টাকা দিলেন, বিজেপি তহবিল টাকা দিলেন, রাজসাক্ষী হয়ে গেলেন। আটকান, তাহলে কিছু করার নেই। আমাকে ওয়াশিং মেশিনের তথ্য এখানেও কি আসছে? ওয়াশিং মেশিনের তথ্য কে কবিতা টাকা নিয়েছে কেজরিওয়াল, আপ দুর্নীতি করেছে, দোষ হচ্ছে বিজেপির। ঠিক যেরকম এক্ষুনি অধীরবাবু বললেন অদ্ভুত কথা, অধীরবাবু যেরকম কথা বলেন পশ্চিমবঙ্গে, সেরকম কেরলের কংগ্রেস একই রকম কথা বলে সিপিএম এর বিরুদ্ধে। এবং দিল্লির কংগ্রেসে অজয় মাকেন, উনি তো নিশ্চয় অধীরবাবুর থেকে বড় নেতা, সুপ্রিয়া সিনেট ওনাদের ন্যাশনাল স্পোক্স পারসন সম্ভবত, তারা বলেছেন যখন মনীষ সিসোদিয়া গ্রেপ্তার হয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে কেন তদন্ত হচ্ছে না, আবগারি দুর্নীতির বিরুদ্ধে কথা বললো। কিন্তু প্রশ্নটা না কে প্রশ্নটা এখানে গণতন্ত্রের ছিলেন। এই লটারি কিং এর কাছ থেকে 2 কোটি টাকা তারা নিয়েছিলেন এবং ভিএস অচ্যুতানন্দন তিনি রীতিমতন তিনি আপত্তি জানিয়েছিলেন। পরবর্তীকালে যেটা আপ অভিযোগ করছে, আপ প্রশ্ন তুলছে, সেই প্রশ্নটা কিন্তু কে এড়িয়ে যাচ্ছে। আমি কিন্তু প্রশ্নের সদুত্তর পাচ্ছি না কে আর কাছ থেকে। আমি জাস্ট একটা কথা অ্যাড করছি, যেহেতু শতরূপ এখানে অনেকগুলো কথা বললো। আজকে যদি পার ক্যাপিটা লটারিতে ইনভেস্টমেন্ট দেখি, কেরালা ভারতবর্ষের প্রথম সারিতে দাঁড়িয়ে আছে। গত 10 বছরে লটারি থেকে রাজস্ব 625 কোটি টাকা থেকে বেড়ে 12,000 কোটি টাকা আজকের দিনে কেরালাতে ডাকে। কেরালার সিপিএম বিধায়করা তাদের সরকার থেকে প্রশ্ন করেছে যে পুরো রাজ্যটা লটারি এবং লটারি বিক্রি করে চলছে। আর এখানে শতরূপ বাংলার গ্রামগঞ্জের উদাহরণ দিচ্ছে। আমাদের এখানে মহিলাদের আমি যদি খুব ভুল না বুঝে থাকি, এখানে আলোচনাটা হচ্ছে কে কাকে ফান্ড করেছে তাই নিয়ে নয়,
কি এমন কারণ ছিল যে ফান্ডিংটা বেনামে করতে হলো, গোপনে করতে হলো, এবং তারপরে দেখা গেল, আমি কৃষ্ণদার করোনার অসভ্যতা হচ্ছে, তারপরে কেন দেখা গেল যারা বেনামে ফান্ড করছে তারাই আবার সরকারের পক্ষ থেকে বেনিফিটেড হচ্ছে। আমি একটা কথা বলি, এখানে কেয়াদি সুপ্রিম কোর্টের বিচারপতি বেল দেননি, ইমিউনিটি দেননি, সুতরাং এটা প্রতিহিংসা নয় বললো। আচ্ছা, এই সুপ্রিম কোর্টের বিচারপতি তো বলেছেন যে রাহুল গান্ধীকে পার্লামেন্ট থেকে সরিয়ে দেওয়াটা রাজনৈতিক প্রতিহিংসা ছিল। এটা সুপ্রিম কোর্টের রায় তো, এটা কোনো মানে অবজারভেশন নয় তো, একদম ভার্ডিক্ট। তো এই সুপ্রিম কোর্ট এবং তার পাশাপাশি এটাও মনে করিয়ে দিই, সুপ্রিম কোর্টের বিচারপতি এমনকি এও বলেছিলেন লোয়ার কোর্টকে পর্যন্ত কন্ডেম করে যে কোয়ান্টাম অফ পানিশমেন্ট যদি একদিন কম হতো তাহলে এমপিশিপ থেকে ছড়তে হতো না। সুতরাং কি এমন উদ্দেশ্য থাকতে পারে যে যাতে এমপিশিপ খারিজ হয় তার মতো করে পানিশ করতে হলো, এটা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন। এই সুপ্রিম কোর্টই বলেছে তো যে ইলেকটোরাল বন্ড হচ্ছে স্বাধীন ভারতের সবচেয়ে বড় একটা দুর্নীতি, কার্যত যে কারণে এত আপত্তি সত্ত্বেও এমনকি স্টেট ব্যাংকে দিয়ে পর্যন্ত এটা বলা হলো। এখন আমরা বলেছিলেন শেষ কথা মানুষ বলে, শেষ কথা কোন নেতা বলে না, কিন্তু সেই মানুষের জন্য যে টাকা ব্যবহার করা উচিত, তাদের উন্নয়নের জন্য কাজে লাগানো উচিত, যাদের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিরা এসছেন, সেটা বিধানসভায় হোক বা লোকসভায় হোক, তারা নগণ্যই থেকে যান, তাই না? কে প্রশ্নটা আরেকবার করুন। প্রশ্নটা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। জনগণের কথা, এই যাদের জন্য মোদির গ্যারান্টি, বা আমি যদি বাংলার ক্ষেত্রে বলি দিদির গ্যারান্টি, সেই জনগণই নগণ্য হয়ে যায়। না, জনগণ জনতাই তো সব, জনগণ দেবতা, তাদের জন্যই তো যাতে দুর্নীতি না হয় রাজ্যে, সারা দেশে। আমরা কেন কথা বলছি, আমরা কেন বলছি যে দুর্নীতি হয়নি? এক সেকেন্ড, আচ্ছা এই আইনটাতে সিপিএম এর ভালো হচ্ছে, যদি বেনামে টাকা আসতো তারা বলবে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে সক্রিয় হলে সিবিআই। আমি সলিলদার কাছে আসবো। সলিলদার, সবার প্রশ্ন একটাই, মানে আমি বলছি জনগণের প্রশ্ন একটাই, সত্যিটা কবে সামনে আসবে? হ্যাঁ, কোনটা বলো? সত্যিটা কবে সামনে আসবে? দেখো, সত্যিটা সামনে এসে গেছে। সত্যিটা সামনে আসা ভবিষ্যতের জন্য তোমার অপেক্ষা করতে, এটা পরিষ্কার, এটা ইনএভিটেবল যে যারা দুর্নীতি, যে লুটপাট রাহাজানি চলছে, আমি খালি রাজ্যের কথা বলছি না, দেশের মধ্যেও বলছি, তারাও বেনিফিটেড। যারা ফর আলটিরিয়ার গেন তাকে টাকাটা দিয়েছে, তার বদলে তাকে বরাত দিচ্ছে, তাকে টেন্ডার দিচ্ছে, তাকে কন্ট্রাক্ট দিচ্ছে, আর রাজ্যে যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির টাকাটাকে খাটানো হচ্ছে পরিষ্কার। এই ডিয়ার লটারি বলো, আর এই সঞ্জীব গোয়েঙ্কা বলো, আর সিএসসি বলো, দিনের পর দিন এদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে, সেটা রাজ্য স্তরেও করতে হবে, কেন্দ্রীয় স্তরেও করতে হবে। এটার কোনো রকম সাফাই দেওয়া উচিত না, একেবারে রাজনীতি করা উচিত না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই দুর্নীতি ইস্যুটা ভোটে রিফ্লেক্টেড হচ্ছে না, অর্থাৎ জনসাধারণ কিন্তু এই দুর্নীতি ইস্যুটার উপর বেস করে ভোট দিচ্ছে না, এবং সেইটার সুযোগ কিন্তু রাজনীতিবিদরা নিচ্ছে। এইটা কিন্তু চিন্তা করে দেখতে হবে। ভোটের অনেকগুলো কারণ আছে, একেবারে এই গণতন্ত্রের উৎসব যাকে আমরা বলি, সেটা আক্ষরিক অর্থেই উৎসব হোক এবং মানুষ ভোট দিক, সেই ভোটে কি ফল বেরিয়ে আসে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, এবং ভোটে এই সমস্ত কিছুর প্রভাব পড়ে কিনা সেদিকেও আমাদের সমান নজর দেব। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি।